আসসালামু আলাইকুম, শুভেচ্ছা ও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। বাংলাদেশ থেকে হজের প্রথম ফ্লাইট ভোররাতে। হজ পালনে এবছর সৌদি আরব যাচ্ছেন ৮৭,০০০ বাংলাদেশি। সংস্কার কমিশনকে দেশের স্বার্থে কাজ করতে গণ অধিকার পরিষদের আহ্বান। জাতীয় সনদ তৈরির প্রচেষ্টা চলছে জানালো কমিশন। জনগণ গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছে, কোনো মহামানবের প্রতিষ্ঠার জন্য নয় বলেছে বিএনপি। ডিসেম্বরের আগে নির্বাচন দাবি। জুলাই আন্দোলনের সময় আশুলিয়া হত্যাকাণ্ডের নতুন ভিডিও তদন্ত সংস্থায়। তদন্তের সময়সীমা বাড়ল ১ মাস। পুলিশের প্রতি আস্থা তৈরি না হওয়ায় মব সৃষ্টি, বললেন পুলিশের মহাপরিদর্শক। আইন হাতে তুলে নেওয়ার সুযোগ নেই মন্তব্য। এবং বাংলাদেশের স্পিন জাদুতে ৫০ রানে ৭ উইকেট হারিয়ে ব্যাকফুটে জিম্বাবুয়ে। টেস্ট ক্রিকেটে তাইজুলের ১৬তম ফাইফার। Primacy inbuilt. German technology. Bangladesh's first Thermix rod. Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছি পুরো সংবাদে। মধ্যরাত থেকে শুরু হচ্ছে বাংলাদেশ থেকে এবছরের হজের প্রথম ফ্লাইট। হজ ক্যাম্পে অনুষ্ঠানের উদ্বোধন করে ধর্ম ও বিমান উপদেষ্টা বলেছেন, এবছর সব হজযাত্রী সুষ্ঠুভাবে হজ পালন করতে পারবেন। হজের টিকিট নিয়ে কালোবাজারি, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য এবং যে কোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি করেন তিনি। চক্রমালিথা জানাচ্ছেন, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ফ্লাইটে বা বিমানবন্দরে নয়, এবছর বাংলাদেশ থেকে হজ ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠান হলো ঢাকার আশকোনা হজ ক্যাম্প থেকে। সোমবার রাতে হজ ক্যাম্পের অডিটোরিয়ামে হজযাত্রী এবং সংশ্লিষ্টদের উপস্থিতিতে অনুষ্ঠানের উদ্বোধনী আয়োজন হয়। সৌদি আরবে বাংলাদেশ থেকে হজ ফ্লাইটের স্লট জটিলতা নিরসনে আশ্বস্ত করেন বিমান উপদেষ্টা। আপনারা আশ্বস্ত হবেন যে আমরা কোনো পাথর উল্টাতে ভুল করব না এই সমস্যা সমাধান করার জন্য। আল্লাহ জানেন কতটুকু সক্ষম হব, কিন্তু আমাদের প্রচেষ্টার কোনো ঘাটতি থাকবে না ইনশাআল্লাহ। হজ ফ্লাইটের অনুষ্ঠান উদ্বোধন করে ধর্ম উপদেষ্টা বলেন, যথাসময়ে সব হজযাত্রী ভিসা পাবেন। ২০২৫ সালের হজ ফ্লাইট উদ্বোধন ঘোষণা করছি এবং ইনশাআল্লাহ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। পরে হজযাত্রীদের মঙ্গল কামনায় মোনাজাত হয়। প্রথম ফ্লাইটে হজে যেতে পেরে খুশি আল্লাহর এই মেহমানরা। আমি অল্প বয়সে হজে যাচ্ছি, এজন্য আমি আল্লাহ পাক কাছে অসংখ্য শুকরিয়া আদায় করছি। ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করেন। এই সৌভাগ্য আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, অবশ্যই ভালো লাগছে, কারণ এটা একজন মুসলিম হিসাবে এটা একটা অবশ্য কর্তব্য। মঙ্গলবার ভোর ৩টে থেকে প্রথম ফ্লাইট শুরু হয়ে সারাদিনের 10টি ফ্লাইটে ৪,১৮০ জন হজযাত্রী সৌদি আরবের উদ্দেশ্যে যাওয়ার কথা রয়েছে। চক্রমালিথা, চ্যানেল আই, ঢাকা। আগামীকাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশে হজযাত্রীদের প্রথম হজ ফ্লাইট। চাঁদ দেখা সাপেক্ষে হজ অনুষ্ঠিত হবে আগামী ৫ই জুন। হজযাত্রীদের অভ্যর্থনা জানাতে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ হজ মিশন, স্থানীয় মোয়াল্লেম এবং সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলো। মক্কা থেকে এমওয়াই আলাদ্দিন জানাচ্ছেন, মঙ্গলবার স্থানীয় সময় ৭টা ২০ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইটটি জেদ্দায় কিং আব্দুল আজিজ বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। এর মাধ্যমে বাংলাদেশি হজ যাত্রীদের হজ ফ্লাইট আসা শুরু হবে। মক্কায় আমাদের সরকারি ব্যবস্থাপনার হাজির বাড়িগুলো রেডি, আমরা সর্বশেষ প্রস্তুতি নিচ্ছি। আশা করছি যে সুন্দরভাবে এবছর হজ যাত্রীরা তাদের এই পবিত্র হজ পালন করতে পারবেন। হাজী সাহেবদের খেদমতের জন্য আমরা মক্কাতে 261 জন, মদিনাতে 94 জন এবং জেদ্দাতে 50 জন হজকর্মী
নিয়োগ দিয়েছি। ইতিমধ্যে বাংলাদেশ থেকে হজযাত্রীদের স্বাস্থ্যসেবায় শতাধিক চিকিৎসক ও নার্স সহ সম্মিলিত মেডিকেল টিম মক্কা ও মদিনায় পৌঁছেছেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, হজ যাত্রীদের অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে উপস্থিত থাকবেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল সহ সৌদি সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। بخدمة حجاج ضيوف بيت الله الحرام من دولة بنغلاديش. طبعا المكتب مسخر لخدمة هذه الفئة من الحجاج. হজ যাত্রীদের সর্বোচ্চ সেবা দিতে হজ এজেন্সির প্রতিনিধিরা মক্কায় অবস্থান করছেন। আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে ইনশাআল্লাহ। আমাদের হোটেলগুলো প্রস্তুত, আমাদের টিম রেডি, আমাদের মোয়াল্লেম এবং আমাদের সার্ভিস অফিসের সবাই আমরা তৈরি আছি হাজিদেরকে সুস্থ ব্যবস্থাপনায়, হাজিদেরকে রিসিভ করার জন্য, হাজিদের ব্যাগগুলো যেন সঠিকভাবে তাদের ঘরে পৌঁছে যায়। সবকিছু ঠিকঠাক থাকলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইনাসের মাধ্যমে বাংলাদেশ থেকে 87,000-এর অধিক হজযাত্রী সৌদি আরবে এসে পৌঁছবেন পর্যায়ক্রমে, এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্টরা। সৌদি আরবের মক্কা থেকে এম.ওয়াই আলাউদ্দিন, চ্যানেল আই। হজযাত্রীদের সেবা সহজীকরণের জন্য প্রস্তুত মোবাইল অ্যাপ লাব্বাইক উদ্বোধন করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, হজযাত্রীরা যাতে নির্বিঘ্নে ধর্মকর্ম পালন করতে পারেন সেজন্য এই অ্যাপ বড় ভূমিকা রাখবে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সরকারি ব্যবস্থাপনায় প্রথমবারের মতো নির্মিত অ্যাপটি উদ্বোধন করে হজযাত্রীদের এই অ্যাপ ব্যবহারের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ধর্মকর্ম পালনে সহায়ক হওয়া এবং স্বাস্থ্য সেবা সহ নানা ফিচার থাকায় এই হাজিদের একাগ্রচিত্তে হজ পালনে অবদান রাখবে এই অ্যাপ। চলতি বছর পবিত্র হজ ব্রত পালনের শুরু থেকে হজযাত্রীরা এই অ্যাপ ব্যবহার করতে পারলেও আগামী বছর থেকে যেন মানুষ হজে যাওয়ার চিন্তা ভাবনার পর্যায় থেকে এই অ্যাপ ব্যবহার করে হজ যাত্রাকে সহজ করতে পারে সে লক্ষ্যে কাজ করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। দেশে সৌদি আরবে থাকা প্রিয়জনদের সার্বক্ষণিক লোকেশন আপডেট এবং খবর জানতে ডাউনলোড করুন লাব্বাইক অ্যাপ। লাব্বাইক অ্যাপে হজযাত্রীরা আরো পাবেন ফ্লাইট ও হোটেল আপডেট, হজের প্রতিটি ধাপের নির্দেশনা, জরুরি সহায়তা নম্বর, 24/7 ভার্চুয়াল হেলথ সাপোর্ট এবং কোরআন গাইড। এটা একটা মস্ত বড় পদক্ষেপ, যেহেতু এটা আগে কোনোদিন হয়নি। এটা একটা চিন্তা ছিল, চিন্তাকে বাস্তবায়ন করা, বাস্তবে রূপ দেওয়া। রূপ দিতে গিয়ে নানা ভুল ভ্রান্তি হয়, তার মধ্যে সংশোধন হয়েছে। এই সংশোধন করার পরে এটা একদম এখন ব্যবহারযোগ্য অবস্থায় এসছে, যে কারণে আমরা আনন্দ বোধ করছি, উৎসাহিত বোধ করছি যে এটা হজযাত্রীদের অনেক দুশ্চিন্তা থেকে রক্ষা করবে। যে কোনো জিনিস প্রথম সংস্করণ যখন হয়, প্রাথমিক কাঠামোটা তৈরি হয়, প্রাথমিক কাঠামোটা হয়ে গেল। এখন যে ব্যবহার করতে গিয়ে কোথায় কি অসুবিধা হয়েছে সেগুলো বের হয়ে আসলে সেটাকে সংশোধন হবে। পরবর্তী যে সংস্করণ হবে সেটা অনেক উন্নত মানের হবে, সেটা আমাদের বিশ্বাস, যেটা সুন্দর হবে। অর্থাৎ হজ সংক্রান্ত চিন্তা করলেই এই অ্যাপে উনি আসবেন, আসলে ওনার যাবতীয় তথ্যগুলো পাবেন এবং সেভাবে উনি প্রস্তুতি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্যদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান আলোচনার অগ্রগতি পর্যালোচনা করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। কমিশনের প্রধান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে সংস্কার প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যেসব আলোচনা হয়েছে সে বিষয়ে কমিশন প্রধানকে অবহিত করেন। কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার, ডক্টর ইফতেখারুজ্জামান, বিচারপতি এমদাদুল হক এবং সফররাজ হোসেনও এতে অংশ নেন। পরবর্তী করণীয় সম্পর্কে দিক নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু বলেছেন, সংস্কার কমিশন যাতে দেশের বৃহত্তর স্বার্থে কাজ করে এটাই চায় তার দল। কমিশনের কার্যক্রমে ব্যক্তি, দল ও প্রতিষ্ঠানের চেয়ে দেশের স্বার্থ আগে বিবেচনা করা হবে বলে আশাবাদী তিনি। জাতীয় সনদ তৈরি করতে ঐক্যমত্য কমিশনের চেষ্টা চলবে বলে জানান কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। জানাতুল বাকিয়া কেকা জানাচ্ছেন।
সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক বৈঠক করছে জাতীয় ঐক্যমত কমিশন। সকালে রাজধানীর জাতীয় সংসদের এলইডি হলে গণ অধিকার পরিষদের 9 সদস্যের প্রতিনিধি দল বৈঠক করে। সেখানে সংসদে প্রতিনিধিত্ব করার ন্যূনতম বয়স 23 বছর নির্ধারণ, পেশাজীবীদের রাজনীতিতে না জড়ানো এবং জাতীয় সাংবিধানিক পরিষদ এনএনসির মাধ্যমে পুলিশ ও 3 বাহিনী প্রধান সহ সাংবিধানিক পদগুলোতে নিয়োগের সুপারিশ করেছে। আমরা সকলে যেন আসলে একটু জোর দিয়ে হলেও কমিটেড থেকেও যেন দেশ জাতির বৃহত্তর স্বার্থে এই কার্যকর সংস্কারগুলো আমরা বাস্তবায়ন করি। পরে ব্রিফিংয়ে দলটি জানিয়েছে 166টি সংস্কার প্রস্তাবের মধ্যে নতুন করে আরও কয়েকটি সহ 135টি প্রস্তাবের সাথে একমত তারা। সংস্কার প্রস্তাবের আলোকে গৃহীত জাতীয় সনদ ভবিষ্যতে যেন কেউ বাতিল করতে না পারে তাই গণভোটের মাধ্যমে পাশ করানোর পক্ষে সুপারিশ করেছে গণ অধিকার পরিষদ। পুরো সংস্কার প্রক্রিয়া কি একটা গণভোটের মাধ্যমেও চূড়ান্ত করার আহ্বান জানিয়েছে। 15 কিংবা 20 সদস্য বিশিষ্ট যে সংখ্যক উপদেষ্টা পরিষদ হবে সেইটা এই এনসিসির আলোচনার ভিত্তিতে হবে। 3 বাহিনীর পাশাপাশি পুলিশ প্রধানের নিয়োগটা আমরা এই জাতীয় সাংবিধানিক পরিষদ বা এনসিসিতে আমরা অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছি। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত প্রতিষ্ঠায় আশাবাদী জাতীয় ঐক্যমত কমিশন। আজকের এই আলোচনার মধ্য দিয়ে কেবলমাত্র আলোচনার টেবিলেই সবকিছু শেষ হবে আমরা তো মনে করি না। সকলের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে রাজপথে, সকলের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে আমাদের চর্চায়, আমাদের ঐক্যে এবং সকলের সম্মিলিতভাবে একটি জাতীয় সনদ তৈরি করার চেষ্টা করতে হবে। নতুন প্রস্তাব হিসেবে কর্মক্ষেত্রে নারীদের মাতৃত্বকালীন 6 মাসের ছুটির পাশাপাশি 2 বছর অফিস টাইম অর্ধেক করার পক্ষেও সুপারিশ করেছে গণ অধিকার পরিষদ। এতে নারী কর্মী নিয়োগে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে মনে করছে দলটি। ছুটি আমরা তার বাড়ানোর কথা বলছি। জান্নাতুল বাকির কেকা, চ্যানেল আই, ঢাকা। বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের 50টি রাজনৈতিক দল ডিসেম্বরের আগেই জাতীয় সংসদ নির্বাচন চায়। বিকেলে 3 সমমনা দলের নেতাদের সঙ্গে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক শেষে তিনি আরও বলেন, একটি বিশেষ মহল গণতন্ত্রকে সংস্কারের মুখোমুখি করছে, কোনো মহামানব এর সমাধান দিতে পারবে না। আরও জানাচ্ছেন জাকিয়া আক্তার। গত 17 এপ্রিল থেকে সমমনা ও যুগপৎ আন্দোলনের সঙ্গী দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে বিএনপি। এরই ধারাবাহিকতায় গুলশানের বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ পিপলস পার্টি, আমজনতা পার্টি ও ন্যাপ ভাসানী পার্টির সঙ্গে বৈঠক করে দলের লিয়াজো কমিটি। বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী জাতীয় নির্বাচন নিয়ে কথা বলেন নেতারা। বৈঠক শেষে আগামী মাসে অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার দাবি জানান সমমনা দলগুলোর নেতারা। ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন করতে হয়, আগামী মাসের মধ্যে নির্বাচনী রোডম্যাপ এই সরকারের থেকে আমরা চাচ্ছি। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনতেই 24-এর আন্দোলন হয়েছে। কোনো মহামানবকে বাংলাদেশের দায়িত্ব দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ নির্বাচনে এই বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রাম করে নাই, ত্যাগ স্বীকার করে নাই। আর কোনো মহামানব কোনো দেশের গণতন্ত্রের সমাধান দেবে তার জন্য বাংলাদেশের জনগণকে অপেক্ষা করতে হবে, এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। তো জনগণ বলতে কারা? এখন জনগণ বলতে যদি কোনো একটা বিশেষ গোষ্ঠী সুবিধাভোগী যারা গণতন্ত্রের বিরুদ্ধে গিয়ে, জনগণের ভোটাধিকারের বিরুদ্ধে গিয়ে গণতন্ত্রকে সংস্কারের মুখোমুখি করছে। দেশে কারা নির্বাচন চায় না সে প্রশ্ন তুলে আমির খসরু বলেন, কোনো বিশেষ সুবিধাভোগী গোষ্ঠী যদি গণতন্ত্রের বিপক্ষে থাকে তা কারো জন্যই সুখকর হবে না। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। জুলাই আন্দোলনের সময় রাজধানীর কাছে আশুলিয়া হত্যাকাণ্ডের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়া গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ওই ভিডিও নিয়ে তদন্ত করা জরুরি উল্লেখ করে তদন্ত সংস্থা আদালতের কাছে 25শে মে পর্যন্ত সময় চেয়ে নিয়েছে। এনামুল কবির রূপম জানাচ্ছেন। জুলাই গণ অভ্যুত্থানের সময় রাজধানীর কাছে আশুলিয়ায় হত্যার পর মরদেহ ও আহত মানুষকে পুড়িয়ে ফেলার ভিডিও তদন্ত সংস্থার হাতে আগে থেকেই ছিল। এরই মধ্যে মামলার তদন্ত যখন শেষ পর্যায়ে তখন একটি সূত্র থেকে হত্যাকাণ্ডের আরও ভিডিও পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের
তদন্ত সংস্থা। এ কারণে তদন্ত প্রতিবেদন জমা না দিয়ে আরও তদন্তের জন্য সময় চাইলে 25শে মে পর্যন্ত সময় দেন ট্রাইব্যুনাল। হত্যা করা হয়েছে, পোড়ানো হয়েছে, একজন জীবিত ছিলেন, তাকে পোড়ানো হয়েছে। এখন আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে যে হত্যাকাণ্ড সংগঠনের একটা ভিডিও চিত্র আমরা পেয়েছি। প্রসিকিউটর বলেছেন, ভিডিওটির যাচাই বাছাই ও বিশেষজ্ঞের মতামত নেওয়া সহ পরীক্ষা নিরীক্ষা এবং আসামি শনাক্ত করতে খানিকটা সময় দরকার। মানবতা বিরোধী অপরাধের ক্ষেত্রে আমরা মূল বিবেচ্য বিষয় হচ্ছে কমান্ড স্ট্রাকচার। কমান্ড স্ট্রাকচারের বিরুদ্ধে বিষয় তদন্তটা আমরা মূলত করি। তার সাথে পারপেট্রেটর যারা আছে, যারা হত্যাকাণ্ড সংগঠন করে বা অন্যান্য অ্যাট্রোসিটির সাথে জড়িত থাকে, তাদের বিষয়টা আমরা তদন্ত করি। এখন কোনো তথ্য যদি আমাদের সামনে আসে নতুনভাবে, সেই তথ্য ইগনোর করে তো আমরা তদন্ত রিপোর্ট দাখিল করতে পারব। গ্রেপ্তার দেখিয়ে নরসিংদীর ছাত্রলীগ নেতাকে আদালতে হাজির করা ছাড়াও দিনের শুরুতে আদালতে আনা হয় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও এনটিএমসির সাবেক ডিজি অবসরে যাওয়া মেজর জেনারেল জিয়াউল আহসান সহ 12 পুলিশ কর্মকর্তাকে। যাত্রাবাড়ি গণহত্যা এবং রামপুরায় কার্নিশে গুলি করে হত্যা মামলার তদন্ত 20শে জুলাইয়ের আগে শেষ করতে তদন্ত সংস্থাকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অসুস্থ স্বামীকে দেখতে যাওয়ার জন্যে সাবেক মন্ত্রী দীপুমণির আইনজীবী তার প্যারোলে মুক্তির আবেদন জানালে আদালত যথাযথ কর্তৃপক্ষের কাছে যেতে বলেছেন। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। পুলিশের প্রতি পরিপূর্ণ আস্থা তৈরি না হওয়ার কারণে মব সৃষ্টি হচ্ছে, এমন মন্তব্য করে পুলিশের মহাপরিদর্শক বলেছেন, আইন নিজের হাতে তুলে নেয়ার কোনো সুযোগ নেই। কোনো নিরীহ লোককে মামলা দিয়ে হয়রানি করা যাবে না বলেও পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। স্বতন্ত্র পুলিশ কমিশন জরুরি, অন্তর্বর্তী সরকারের আমলে এটি না হলে আর কখনো হবে না বলেও মন্তব্য করেন তিনি। মোস্তফা মল্লিক জানাচ্ছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের আয়োজনে ফরেন সার্ভিস একাডেমিতে পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন পুলিশের আইজি বাহারুল আলম। তিনি জানান, এবার পুলিশ সপ্তাহে আনুষ্ঠানিক কোনো জৌলুস থাকছে না, থাকছে এমন সব বিষয় যাতে করে দক্ষতা অর্জনের পাশাপাশি পুলিশ মানুষের আস্থা অর্জন করতে পারে। সত্য অংশটুকুই আমরা তদন্তে উঠিয়ে নিয়ে আদালতের কাছে পাঠাই। বাহারুল আলম বলেন, 5ই আগস্টের পর একটি মহল আসামির সংখ্যা বাড়িয়ে অনেক মানুষকে হয়রানি করছে। যেটা 5ই আগস্টের পরে দেখা গেছে, অনেকে ওই অসৎ উদ্দেশ্যে মানুষের কাছ থেকে অর্থ আদায়ের জন্য, হ্যারাস করার জন্য, ভয় দেখানোর জন্য অপরাধটা হয়তো করেছেন 5 জন কি 10 জন, ওখানে আরো 300 লোকের নাম দিয়ে মামলা দায়ের হচ্ছে। আপনাদের সকলকে নিশ্চিন্ত করতে পারি আপনাদের মাধ্যমে দেশবাসীকে যে আমরা শুরু থেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছেন, আমি নিজে বলেছি এবং পুলিশের সকল পর্যায়ের কর্মকর্তারা এই নির্দেশ পেয়েছেন যে নিরীহ লোককে যেন গ্রেপ্তার করা না হয়, নিরীহ লোককে যেন হয়রানি করা না হয়। তদন্তে শুধুমাত্র যার বিরুদ্ধে দায়ভাগ পাওয়া যাবে তার বেলাতেই আমরা ওয়ারেন্ট অফ অ্যারেস্ট চাইব, তাকেই আমরা শুধু গ্রেফতারের কার্যক্রম করব, তার বেলায় নিব। মব নিয়েও কথা বলেন আইজিপি। মানুষ সংঘবদ্ধ হয়ে কাউকে নিজে আইন হাতে তুলে নিয়ে কাউকে বিচার করা শুরু করলো অথবা তাকে শাস্তি দেওয়া শুরু করলো, এইটা আমরা এই সামাজিকভাবে যতদিন করতে না পারি, প্রতিরোধ করতে না পারি, আমাদের উপরে আস্থাটা যদি পরিপূর্ণভাবে চলে আসতো হয়তোবা, তখন হয়তো তারা আর এটা নিত না। তাই আমরা চেষ্টা করছি ওইটাই করার জন্য। পরিপূর্ণ কর্মক্ষম এবং পুলিশের সেবা যেন দিতে পারে সেই অবস্থায় নিয়ে আসা। প্রতিদিনই নতুন নতুন চ্যালেঞ্জ আসে। সামাজিক মাধ্যমে নানান ধরনের হুমকি দেয়া, অপপ্রচার করা, মিস ইনফরমেশন এন্ড ডিসইনফরমেশন। এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, গণ অভ্যুত্থানের সময় যারা হত্যাকাণ্ডে জড়িত ছিল তাদের ধরতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হচ্ছে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেছেন, অভিনেতা ইরেশ জাকের জুলাই আন্দোলনে জড়িত ছিলেন, তার বিরুদ্ধে সরকার নয় ব্যক্তিগতভাবে একজন মামলা করেছেন। সচিবালয়ে উপদেষ্টা আরও বলেন, বিষয়টি দুঃখজনক।
প্রকৃত ঘটনা তদন্ত করে পুলিশ সত্য উদ্ঘাটন করবে। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আলী কান উৎসবে মনোনীত হওয়ায় সংশ্লিষ্টদের অভিনন্দন জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করেন সংস্কৃতি উপদেষ্টা। তিনি বলেন, কান উৎসবে যাওয়াটা বাংলাদেশের জন্য সম্মানজনক। সরকার এই ধরনের কাজকে উৎসাহ দিতে চায় বলেও মন্তব্য করেন তিনি। ইরেশ জাকেরকে আমি পার্সোনালি চিনি, আমি জানি জুলাইয়ের আন্দোলনে উনি জড়িত ছিলেন, ফলে এটা ডিপলি ট্রাবলিং অ্যান্ড ডিপলি ডিস্টার্বিং। কিন্তু আবার বলছি, এটা মামলা করেছে একজন লোক, এটা রাষ্ট্রের পক্ষের মামলা না, সরকারের দেয়া মামলাও না। যে কোনো এখন আপনি দেখেন মামলা করার, এখন আমরা স্বাধীনতা পেয়েছি, মামলা করার স্বাধীনতা আছে, সবাই সেই স্বাধীনতার কেউ অপব্যবহার করছে। আমি বিশ্বাস করি পুলিশ এটা সঠিক তদন্ত করবে এবং তদন্ত করে যেটা সত্য সেটার পক্ষে থাকবে এবং যেটা মিথ্যা সেটাকে বাতিল করে দেবে। এর বেশি আমি আর কিছু বলতে চাই না। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, নবায়নযোগ্য শক্তিই দিতে পারে বাসযোগ্য শহরের নিশ্চয়তা। একই সাথে পরিবহন ব্যবস্থায় বৈদ্যুতিক যানবাহন, সবুজায়ন এবং সৌর বিদ্যুতের ব্যবহার গুরুত্বপূর্ণ বলেও জানান তিনি। দূষণমুক্ত ন্যায্য নগর গঠনে নবায়নযোগ্য শক্তির ভূমিকা শীর্ষক পলিসি ডায়ালগে অংশ নিয়ে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীলতা কমিয়ে বাসযোগ্য শহর নিশ্চিতের আহ্বান জানিয়েছেন পরিবেশ ও নগর পরিকল্পনাবিদরা। আলিমাল রাজি জানাচ্ছেন। বর্তমান বিশ্বে দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে নগরায়ন এবং শিল্পায়ন। এর ফলে বাড়ছে পরিবেশ দূষণ, জ্বালানি সংকট এবং সামাজিক বৈষম্য। সমস্যার টেকসই সমাধান হিসেবে নবায়নযোগ্য শক্তির ব্যবহার ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এরই অংশ হিসেবে বাসযোগ্য শহর গড়ে তুলতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের উদ্যোগে পলিসি ডায়ালগ। এই দূষণটা কমানোর ক্ষেত্রে আমাদের প্রত্যেকেরই কিন্তু কমিটমেন্ট থাকা দরকার। বক্তারা বলেন, পরিবহন ও শিল্প খাতে পরিবেশ বান্ধব প্রযুক্তির প্রয়োগ এবং সচেতনতা বৃদ্ধি সুস্থ ও সবুজ বাংলাদেশ গড়তে সহায়ক। নেট জিরোতে যদি আমরা যেতে যাই, উই হ্যাভ টু গো টু ইভি, ইলেকট্রিক ভেহিকল। ইলেকট্রিক ভেহিকল যদি আনি, সোলার এনার্জিতে চার্জিংয়ের ব্যবস্থা করি, তাহলে কিন্তু আমার নবায়নযোগ্য বিদ্যুতে থেকে আমি পারলাম, এই যে দূষণমুক্ত করতে পারলাম। আমরা ইন্ডাস্ট্রিয়ালিস্টদেরকে বলছি সিআইপি, তাকে আমরা স্পেশাল ট্রিটমেন্ট দিচ্ছি, তাকে প্রশ্ন করছি না আপনি সিআইপি কি পরিমাণ পলিউশন করছেন। তাহলে এই প্রশ্নটা যদি না হয়, তাহলে আমাদের কোনো আলোচনা সমাধান হবে না। এবং দূষণ যারা করে তারা গণশত্রু, এই গণশত্রু তকমাটা দিতে হবে, তাদেরকে সিআইপি টাকার কোনো সুযোগ নাই। নবায়নযোগ্য শক্তি শুধু একটি জ্বালানি বিকল্প নয়, বরং এটি একটি দৃষ্টিভঙ্গি যা একটি ন্যায্য, টেকসই ও দূষণমুক্ত নগর গঠনের পথ প্রদর্শক। উত্তরার প্রতিটি বাড়ি 6 তলা, একদম মানে চাইলেই একটা কমন গ্রেডে বিদ্যুৎ উৎপাদন কিন্তু করা সম্ভব। বাড়িধারা ডিওএইচএস কিংবা অন্যান্য ডিওএইচএস যে জায়গাগুলো আছে, ওগুলো ক্যান বি পটেনশিয়ালি সোলার প্রোডাকশনের জায়গা, যেটা আমরা কোলাবোরেটিভ মডেলে যেতে পারি। মানে অনেকগুলো রুট আছে, একটি রুটে আমরা 6টি স্টেশনে আমরা এআই বেসড ট্রাফিক সিস্টেম ইনস্টল করছি। সেটা করলে শব্দ দূষণটা কমে যাবে, কারণ কেউ হর্ন মারলেও তার নামে অটোমেটিক মামলা হয়ে যাবে। পলিউশনের আরও যে জিনিসগুলো এখানের মধ্যে এসছে, সেই জায়গা থেকে আমরা মনে করছি সবুজায়নটা খুব বেশি দরকার। যে সাপোর্ট লাগে সেগুলো দিয়ে আমরা সবাই মিলে এবারে ঢাকাকে এই বর্ষাকে মাথায় নিয়ে আমরা এই গ্রিন ট্রান্সফরমেশনটা আমরা করতে চাই। বিশেষজ্ঞরা বলছেন, সরকারের সদিচ্ছা, সচেতন নাগরিক সমাজ এবং পরিবেশ বান্ধব প্রযুক্তির সম্মিলনেই এই লক্ষ্য অর্জন সম্ভব। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ে নির্মাণাধীন প্রকল্পের কারণে রাস্তার ক্ষতি হওয়ায় কর্তৃপক্ষকে 10 লাখ টাকা জরিমানা করেছে রাজুকের ভ্রাম্যমাণ আদালত। রাজুকের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আজও বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নির্মাণাধীন ভবনের বর্ধিতাংশ ভেঙে ফেলেছে রাজুক। লালা নসীন জানাচ্ছেন। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। রাজধানীর মাদানী এভিনিউয়ে সড়ক বন্ধ করে একটি প্রকল্পের কাজ করার অভিযোগে সেখানে অভিযান চালায় রাজুকের ভ্রাম্যমাণ আদালত। নির্মাণাধীন অনন্ত টেরেসের নির্মাণ কাজের কারণে শুধু রাস্তা বন্ধই হয়নি, সড়কের বিভিন্ন অংশ দেবে গেছে এবং অনেক জায়গায় ধসে গেছে। সামনের সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় অনন্ত টেরেসকে 10 লাখ টাকা জরিমানা, অনাদায়ে 1 মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়ে মে মাসের মধ্যে রাস্তা মেরামতের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত। পাশে যে কনস্ট্রাকশন ওয়ার্কটি করছে অনন্ত টেরেস, আসলে তাদের নির্মাণ কাজের ফলে এই রাস্তাটির ক্ষতি হয়েছে। আমরা এই মোবাইল করে তাদেরকে 10 লক্ষ টাকা জরিমানা প্রদান করেছি এবং অনাদায়ে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড। একই সাথে এই রাস্তাটি
বর্ষা শুরু হওয়ার আগেই অর্থাৎ আগামী জুনের পূর্বেই তারা এই রাস্তাটি নির্মাণ করে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসবে, সেই মর্মে তারা 300 টাকার স্ট্যাম্পে একটি অঙ্গীকারনামা প্রদান করবেন। রাজধানীর হাজারীবাগ ও কামরাঙ্গীচর এলাকায় অভিযান চালায় রাজুক। এ সময় নির্মাণাধীন বেশ কয়েকটি ভবনের বর্ধিত অংশ ভেঙে ফেলা হয়। আমরা দেখতে পাচ্ছি যে যিনি এক পাশে ওনারা এখনো ভবন তৈরি করেননি, আর আরেক পাশে উনি ভবন তৈরি করছেন। তাহলে হচ্ছে যে মোট রাস্তাটা এখানে থাকবে 20 ফিট। 20 ফিটের বাইরে হচ্ছে যে দুই পক্ষেই ছাড়বে, এই পক্ষের লোকজনও ছাড়বে, ওই পক্ষের লোকজনও ছাড়বে। যেহেতু উনি করছেন, তা আমাদের কাছে ওনারটাই ব্যত্যয় মনে হয়েছে, এই জন্য ওখানে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করছি। আর রাজধানীতে 3000-এরও বেশি নির্মাণাধীন ভবনে পর্যায়ক্রমে অভিযান চালাবে রাজুক। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। এবারে নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলায় প্রাণহানিতে ভারত পাকিস্তান উত্তেজনা চরমে। ভারতীয়দের বিপক্ষে লন্ডনে পাকিস্তানের হাই কমিশনে হামলার অভিযোগ উঠেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পেহেলগাম হামলায় জড়িত সন্ত্রাসী ও ষড়যন্ত্রকারীদের কঠিন শাস্তি দেওয়া হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, তিনি পেহেলগাম হত্যাকাণ্ডের সঠিক তদন্ত চান। এই উত্তেজনার মধ্যে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। ফ্রেজাইল এক্সিস্টেন্স কিংবা ভঙ্গুর সহাবস্থান শিরোনামে শেষ হলো চিত্রশিল্পী হারুনা রশিদের একক দ্বিতীয় চিত্র প্রদর্শনী। রাজধানীর গুলশানে নেদারল্যান্ডস দূতাবাসের গ্যালারিতে এ উপলক্ষে আলোচনা অনুষ্ঠান হয়েছে। প্রদর্শনীতে শিল্পী তার চিত্রকর্মের মাধ্যমে বিশ্বায়ন, নগরায়ন ও পরিবেশগত বিপর্যয়ের প্রভাবকে গভীরভাবে তুলে ধরেছেন। স্বকীয়তা সৃষ্টির অনুষঙ্গ হিসেবে বেছে নিয়েছেন হাজার বছরের বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে। পরিবেশের বিপন্নতা সহজাতভাবেই রঙের প্রলেপ ও রেখার টানে উদ্ভাসিত হয় শিল্পীর চিত্রপটে। ফুটে উঠেছে প্রাকৃতিক রূপ, স্থাপত্যের উপাদান এবং যান্ত্রিক কাঠামোর সমন্বয়ে মানব সভ্যতার অতীত ও ভবিষ্যতের টানাপোড়েন। প্রদর্শনীকে বৈচিত্র্যময় করেছে শিল্পীর ছেলে মেঘদূত মিহিরের শিল্পিত উপস্থিতি। মিহিরের আঁকা 14টি ছবি ভিন্ন মাত্রা যোগ করেছে প্রদর্শনীতে। প্রকৃতি, সাংস্কৃতিক ঐতিহ্য এবং আধুনিক সভ্যতার সম্মিলন ঘটেছে চিত্রকর্মে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত আন্দ্রে কার্টেন্স, ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের পরিচালক মোস্তফা জামান সহ অন্যরা। নেদারল্যান্ডস দূতাবাসের আয়োজনে অনুষ্ঠানের সহযোগী সামাজিক সংগঠন উই ক্যান টুগেদার। এবারে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। হজ যাত্রীদের সেবা প্রদানের লক্ষ্যে আশকোনা হজ ক্যাম্পে হজ বুথ চালু করেছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। সোমবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাফাতুল্লাহ খান হজ বুথের উদ্বোধন করেন। উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপব্যবস্থাপনা পরিচালক এস.এম. আবু জাফর, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আক্তার কামাল এবং হজ যাত্রীরা অনুষ্ঠানে অংশ নেন। বক্তারা বলেন, হজে গমনেচ্ছুদের সহযোগিতা করার উদ্দেশ্য নিয়ে আল আরাফা ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে। সে লক্ষ্য পূরণে ব্যাংকটি বিভিন্ন সেবা প্রদান করে যাচ্ছে। ব্যাংকের আকর্ষণীয় ডিপোজিট স্কিমগুলোর বর্ণনা করে হজযাত্রীদের শরিয়া ভিত্তিক ব্যাংকিং এর সঙ্গে যুক্ত থাকার আহ্বান জানানো হয় অনুষ্ঠানে। সারা দেশে বজ্রপাতে 13 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে কুমিল্লায় 4 জন, কিশোরগঞ্জে 3 জন, নেত্রকোনায় 2 জন এবং চাঁদপুর, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারে 1 জন করে প্রাণহানি ঘটেছে। বজ্রপাতে আহত হয়েছেন বেশ কয়েকজন। কুমিল্লায় নিহতদের মধ্যে 2 জনই শিক্ষার্থী। কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রাম ও মিঠামইনে বজ্রপাতে 2 কৃষক ও কৃষানী নিহত হয়েছে। সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বজ্রপাতে রিমন তালুকদার নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। নেত্রকোনার কলমাকান্দায় বজ্রপাতে দিদারুল ইসলাম নামে কওমি মাদ্রাসার এক শিক্ষক এবং মদন উপজেলার আরাফাত মিয়া নামে এক মাদ্রাসার ছাত্র মারা গেছে। হবিগঞ্জের আজমিরিগঞ্জ ও বানিয়াচংয়ের হাওরে বজ্রপাতে এক কৃষক নিহত এবং 3 জন আহত হয়েছেন।
প্রচলিত পদ্ধতিতে চিকিৎসা না করে PPHN আক্রান্ত নবজাতকের চিকিৎসায় নাইট্রিক অক্সাইড ব্যবহার করলে বাঁচার সম্ভাবনা 98%-এরও বেশি হতে পারে। মাতুয়াইলে শিশু মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ও বাংলাদেশ নিওনেটাল ফোরামের নির্বাচিত সাধারণ সম্পাদক নবজাতক বিশেষজ্ঞ ডাক্তার মুজিবুর রহমান মুজিব এ তথ্য জানান। সোমবার বিকেলে রাজধানীর সাইনবোর্ডে বাংলাদেশ নবজাতক হাসপাতালের দেশের প্রথম নাইট্রিক অক্সাইড জেনারেটর মেশিন স্থাপন অনুষ্ঠানে তিনি আরও বলেন, দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতালে এই মেশিন থাকা জরুরি। এ ধরনের মেশিন থাকলে নবজাতকের মৃত্যু হার কমে যাবে। অনুষ্ঠানে বাংলাদেশ নিওনেটাল ফোরামের প্রেসিডেন্ট অধ্যাপক ডাক্তার বেগম শরীফুন নাহার এবং বাংলাদেশ নবজাতক হাসপাতালের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মাহমুদা সুলতানা আসমা সহ অন্যরা উপস্থিত ছিলেন। দেশ গঠনে তরুণদের সম্পৃক্ত করতে 10 সাংগঠনিক বিভাগকে 4 ভাগে ভাগ করে সমাবেশ ও সেমিনার করবে বিএনপির 3 সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দল, যুব দল ও ছাত্র দল। 3 সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে জানান, চট্টগ্রাম, খুলনা, বগুড়া, ঢাকায় তারুণ্যের ভাবনা নিয়ে সেমিনার ও সমাবেশ করবেন তারা। যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেন, ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে পরিকল্পনা ও কর্মসূচি তৈরি করবে 3 সহযোগী সংগঠন। চট্টগ্রাম বিভাগের চট্টগ্রামে তারিখ 9 এবং 10 মে 2025 বিভাগ চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগের সমন্বয়ে। দ্বিতীয় কর্মসূচি খুলনা ও বরিশাল বিভাগের সমন্বয়ে খুলনাতে, ভেন্যু খুলনাতে তারিখ 16 এবং 17 মে। তৃতীয় কর্মসূচি ভেন্যু বগুড়াতে হবে। রাজশাহী বিভাগ এবং রংপুর বিভাগের সমন্বয়ে এটা বগুড়াতে হবে। 23 এবং 24 তারিখে আমাদের কর্মসূচি। চতুর্থ কর্মসূচি, সর্বশেষ কর্মসূচি ঢাকাতে ঢাকা বিভাগ, ফরিদপুর বিভাগ, সিলেট এবং ময়মনসিংহ বিভাগের সমন্বয়ে ঢাকাতে কর্মসূচিটি অনুষ্ঠিত হবে তারিখ 27 এবং 28 মে। ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশের শ্রমনীতি ঢেলে সাজানো, পাটকল সহ সকল বন্ধ কলকারখানা অবিলম্বে চালু করা, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম শ্রমজীবী মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসা সহ শ্রমিকদের অধিকার আদায়ের 12টি দাবি নিয়ে 1 মে শ্রমিক সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। রাজধানীর পুরানা পল্টন জামায়াতে ইসলামের মহানগর দক্ষিণের কার্যালয়ে এই ঘোষণা দেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আ.ন. শামসুল ইসলাম সহ অন্যান্য নেতারা। দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ প্রাণ আরএফএল এর উদ্যোগে রাজশাহীতে দীর্ঘ 22 বছর ধরে বন্ধ থাকা রাজশাহী টেক্সটাইল মিল এবার বরেন্দ্র রাজশাহী টেক্সটাইল লিমিটেড হিসেবে পুনরায় যাত্রা শুরু করতে যাচ্ছে। সোমবার দুপুরে মিট দ্য প্রেস অনুষ্ঠানে এই কথা জানান প্রাণ আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল। তিনি জানান, গত বছর অক্টোবরে চুক্তি সইয়ের পর ডিসেম্বরে কারখানার দায়িত্ব বুঝে নেন প্রাণ আরএফএল গ্রুপ। দায়িত্ব বুঝে নেওয়ার 3 মাসের মাথায় কারখানায় পরীক্ষামূলক উৎপাদন কার্যক্রম শুরু হয়। আগামী 2 বছরের মধ্যে কারখানাটি পুরো দামে চালু করা হবে। বাংলাদেশ টেক্সটাইল মিল কর্পোরেশন BTMCর সঙ্গে প্রাইভেট পাবলিক পার্টনারশিপের আওতায় মিলটি চালু করতে যাচ্ছে প্রাণ আরএফএল। 2 বছরের মধ্যে 12,000 মানুষের কর্মসংস্থানের লক্ষ্যে 350 কোটি টাকার বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে প্রাণ আরএফএল গ্রুপ। বিশ্ব হেপাটাইটিস বি টিকাদান সপ্তাহ 2025 উপলক্ষে চট্টগ্রামের CSCR হাসপাতালে 500 স্বাস্থ্যকর্মীর হেপাটাইটিস বি পরীক্ষা ও টিকাদান কর্মসূচি হয়েছে। লিভার কেয়ার সোসাইটির উদ্যোগে মহানগরীর প্রবর্তক মোড়ে 2 দিনের কর্মসূচির উদ্বোধন করেন লিভার কেয়ার সোসাইটির সভাপতি ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হেপাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার আব্দুল্লাহ আল মাহমুদ। অনুষ্ঠানে আরও অংশ নেন লিভার কেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার তারেক শামস সহ অন্যরা। জনসচেতনতা বৃদ্ধি এবং হেপাটাইটিস নিয়ন্ত্রণে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি পরিচালনা করা হবে বলে জানান আয়োজকেরা। অনুষ্ঠানে সময়মতো টিকা গ্রহণের মাধ্যমে নিজের এবং অন্যদের সুরক্ষা নিশ্চিত করে 2030 সালের মধ্যে হেপাটাইটিস মুক্ত বিশ্ব গড়ার আহ্বান জানানো হয়। আমরা সবাইকে অনুরোধ করব, যারা হেপাটাইটিস বি ভাইরাসের টিকা নেন নাই তারা রক্ত পরীক্ষা করে, রক্তের মধ্যে হেপাটাইটিস বি পরীক্ষা করে যদি না থাকে তাহলে অবশ্যই টিকা নিয়ে নেবেন। কারণ হেপাটাইটিস বি একটা প্রাণঘাতী রোগ। এটার মাধ্যমে লিভারের সমস্যা হয়ে লিভার সিরোসিস হয়, লিভার ক্যান্সার হতে পারে এবং প্রচুর ব্যয়বহুল এবং আজীবন এই রোগের চিকিৎসা করতে হয়। কাজেই এই রোগ থেকে মুক্ত থাকার জন্য হেপাটাইটিস বি ভাইরাসের বিরুদ্ধে টিকা গ্রহণ করলে সবাই সুস্থ থাকবেন। এর সাথে সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বাংলাদেশ থেকে হজের প্রথম ফ্লাইট ভোর রাতে। হজ পালনে এবছর সৌদি আরব যাচ্ছেন 87,000 বাংলাদেশি।
সংস্কার কমিশনকে দেশের স্বার্থে কাজ করতে গণ অধিকার পরিষদের আহ্বান, জাতীয় সনদ তৈরির প্রচেষ্টা চলছে জানালো কমিশন। জনগণ গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছে, কোনো মহামানবের প্রতিষ্ঠার জন্য নয় বলেছে বিএনপি। ডিসেম্বরের আগেই নির্বাচন দাবি। জুলাই আন্দোলনের সময় আশুলিয়া হত্যাকাণ্ডের নতুন ভিডিও তদন্ত সংস্থায়, তদন্তের সময়সীমা বাড়ল 1 মাস। পুলিশের প্রতি আস্থা তৈরি না হওয়ায় মব সৃষ্টি, বললেন পুলিশের মহাপরিদর্শক। আইন হাতে তুলে নেয়ার সুযোগ নেই মন্তব্য। এবং বাংলাদেশের স্পিন জাদুতে 50 রানে 7 উইকেট হারিয়ে ব্যাকফুটে জিম্বাবুয়ে। টেস্ট ক্রিকেটে তাইজুলের 16তম 5 প্রিয় দর্শক, চ্যানেলে সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন চ্যানেলonline.com। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।